আমি অনেক লাকি মনে করি এই কারণে নিজেকে যে এই অল্প সময়ে তো বেশ কিছু ভালো সুযোগ আসছে। আপনার জীবনের সবচেয়ে বড় ক্রাশ? একজন অভিনেতার কাছে এমন চরিত্র পাওয়াটা এবং এই কাজটা করতে পারার যে আকাঙ্ক্ষা, সামটাইমস আসলে নিজেকে খুব অসহায়ও লাগে এবং মনে হয় যে আমি কতটাই বা করতে পারলাম। নিখিলের সাদা চাতকের মতো প্রাণ, তোমার আমার হৃদয়ে বাজে কি সে গান, করে আহ্বান করে করে আহ্বান। কিছু কিছু মানুষ আছেন যারা সময়ের সীমানা পেরিয়ে বেঁচে থাকেন তাদের সৃষ্টিতে, আর কিছু কিছু শিল্পী সেই সৃষ্টিকে তাদের অভিনয়ের মাধ্যমে চির অমর করে রাখেন। যার সম্পর্কে কথা বলছি, দর্শক যখন তাকে স্ক্রিনে দেখেন অথবা তার উপস্থিতি যখন স্ক্রিনে থাকেন, তখন চরিত্র আর অভিনেতার মধ্যে দূরত্ব বেশ কমই থাকে। যিনি তার অভিনয় দিয়ে সকলের হৃদয়ে পৌঁছেছেন, ছোট পর্দা থেকে বড় পর্দায় যার বিচরণ বেশ নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেও দাগ কেটে যায় আমাদের দর্শকদের হৃদয়। দর্শক, আমরা যাকে নিয়ে কথা বলছি আমার মনে হয় অনেকে বুঝে গেছেন, তবুও আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অতিথিকে। তার আগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফের বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। যে অতিথিকে আমাদের মাঝে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার পরিচয় যদি আমরা দেই, বেশ ভার্সেটাইল পরিচয় দেয়া হবে। আমার মনে হয় আপনারা নিজেরাই দেখে নিন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে খায়রুল বাশারকে। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আমি তো ভেবেছিলাম জীবনানন্দ দাশকে দেখব, জীবনানন্দ দাশকে দেখছি কিন্তু আর্জেন্টিনার জার্সি পরা, সো বেশ ভালো লাগছে, ডিফারেন্ট লাগছে। প্রথমেই যেহেতু আজ আর্জেন্টিনার খেলা, আমিও আর্জেন্টিনার ভক্ত। আমরা খুব করে চাচ্ছি যে আজকে আর্জেন্টিনা বেশ ভালো ফাটাফাটি একটা খেলা খেলুক এবং আমাদের বেশ ভালো কিছু রেজাল্ট এনে দিক। আমরা খেলা নিয়ে কথা অবশ্যই বলবো, কিন্তু যেহেতু আমরা জীবনানন্দ দাশের সেই আমেজের মধ্যে আছি, একটু জানতে চাই প্রথমেই এই চরিত্রটা যখন আপনার কাছে আসে এবং মোটামুটি একটা বায়োপিক যখন আপনাকে করতে হবে, আমাদের বেশ উপমহাদেশের প্রখ্যাত একজন কবি তিনি, শিল্পী তিনি, তো কোন বিষয়টা আপনাকে এই চরিত্রটা নেওয়ার জন্য আগ্রহী করেছে প্লাস ভাবিয়েছে? প্রথমত হচ্ছে লোভ। আচ্ছা। একজন অভিনেতার কাছে এমন চরিত্র পাওয়াটা এবং এই কাজটা করতে পারার যে আকাঙ্ক্ষা, এটাকে আমি একদম বড় করে লোভ বললাম। তো সেটা থাকা উচিত বলে মনে করি। এমন চরিত্র পেলে কেই বা করতে চাইবে না। তো আমার ক্ষেত্রে যদি বলি যে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, আমার জন্য অনেক ভয়ের ছিল যে আমি কবি জীবনানন্দ দাশ ওনাকে প্লে করব, মানে ভয়ের এবং অনেক বেশি চ্যালেঞ্জিং কেন ছিল, কারণ আমি কবিতা প্রেমী, কবিতা পড়ি। আচ্ছা। জীবনানন্দ দাশের কবিতা আমার যখন প্রথমে পড়া হতো তখন কিছুই বুঝতাম না এবং আমার কাছে মনে হতো যে এত কঠিন কেন, বাট কিছু শব্দ আমি আসলে উপেক্ষাও করতে পারতাম না। কিছু শব্দ যে মাথায় থেকে যেত, এটা কাজ করছে যে কেন উনি এটা বললেন এবং এটার পেছনের কারণটা কি হতে পারে? হ্যাঁ, কারণটা কি হতে পারে, আসলে এই শব্দ দিয়ে, এই উপমা দিয়ে উনি কি বোঝাতে চাইলেন এখানে। তো এই ধরনের প্রশ্ন চলতে থাকা, সময়ের সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে ওই শব্দগুলোকে উদ্ঘাটন করা, আসলে বুঝতে পারা যে এই উপমার মিনিং কি, বা নিজের সাথে রিলেট করতে পারা, নিজের নানা ঘটনার সাথে রিলেট করতে পারা। কেবলই যে উনি প্রেমের কবিতা লিখে গেছেন তা তো না। একটা কবিতাকে, লাইক যদি বনলতা সেনও বলি, এটা কেবলই যে প্রেমের কবিতা, হ্যাঁ, শুধুমাত্রই একজন বনলতা সেনকে ইয়ে করে তা না। দেখা যায় যে বহুদূর যাত্রা শেষে যে নাবিক হারিয়েছে দিশা, সেও এসে দুদণ্ড শান্তির জন্য এসে আশ্রয় খুঁজে মমতার কাছে। তো ও তখন তো ওই নাবিকের গল্পের দিকেও চলে যাওয়া যায়, আসলে সেই ভিজুয়ালও চলে আসে। তো তখন মনে হয় যে একটা মানুষ এত চমৎকার চমৎকার উপমা দিয়ে যিনি লিখছেন, ওনার সে সময়টায় ওনার জীবনটা কেমন ছিল, ওনার জীবন যাপন কেমন ছিল। তো এই ধরনের একটা ভাবনা ছিল এবং উনি আসলে যে এত চমৎকার উপমা দিয়ে এত সহজভাবে এত গভীর আসলে ব্যাখ্যা দেন কবিতায়, তো উনি না জানি কেমন, এই বিষয়ে আসলে ছিল এক ধরনের কল্পনা ছিল। সেই জায়গা থেকে ওনাকে আসলে ঠিক বুঝতে পারা খুবই কঠিন, খুবই কঠিন। আমরা কুয়াশার মতো একজন। অবশ্যই। তো সেই জায়গা থেকে আমার অনেক চাপ ছিল যে ওইটা, আর একটা হচ্ছে তো আমার ক্যারিয়ারের খুব শুরুর দিকেরই কাজ বলা চলে। তো আমার অভিজ্ঞতা এবং এত বড় একটা কাজ, হ্যাঁ, এত মানে হয় না যে আমাকে যদি বলা হয় যে আপনি জীবনে কি ধরনের চরিত্র করতে চান বা ইয়ে, তো এই ধরনের এই চরিত্র স্বপ্নের মতো ড্রিম, যে এরকম একটা চরিত্র পেলে এবং যদি জাস্টিফাই করতে পারি এবং সেই চেষ্টাটা যদি করে যাই, যদি কিছুটা ঘটে তাহলেও এক ধরনের স্বস্তি যে অভিনেতা হিসাবে কিছুটা করতে পারলাম, হয়তো বা কিছুটা করার সুযোগ হলো।
তো সেই জায়গা থেকে আসলে এই গল্পটা আমার করার মানে ভীষণ ইচ্ছা ছিল, এই কাজটা করার প্রতি ভীষণ আগ্রহী ছিলাম। আর একটা হচ্ছে যে স্ক্রিপ্ট, উজ্জ্বল ভাইয়ের ওই স্ক্রিপ্টটা পড়ার পর আমার কাছে মনে হলো যে এটা দারুণ। তখনও বুঝে ওঠে নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে দীর্ঘ সময় নিয়ে লেখা, দীর্ঘ গবেষণার পর লেখা। এবং যখন উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এই প্রত্যেকটা প্রেক্ষাপট জানা, মানে ওনার কোন কবিতাটা কখন আসছে, তখন আসলে ওয়ার্ল্ডে আর কি কি ঘটছে আসলে, এবং সেটার প্রভাব কিভাবে ওনার উপরে আসলো, এবং যদি বলা যায় যে এই কবিতাটার সময় ওনার মানে ব্যক্তি জীবনানন্দের তখন কি অবস্থা, ওনার আর্থিক অবস্থা বলেন, ওনার ওই পাঠক মহলে এবং লেখক মহলে ওনার অবস্থান বলেন, তো সব মিলিয়ে আর কি। তো ওই জার্নিটা শোনার পর তো আরো অনেক ভালোভাবে আসলে বুঝতে পারা, মানে ভালোভাবে বলতে অনেকটাই জানতে পারা ওনাকে তখন। আর স্ক্রিপ্ট একটা ব্রেকেট, সেখানে তো পুরো যেই সিকোয়েন্সগুলো ছিল সেইগুলোকেও আর একটু আমরা ঠিকঠাক ডিটেল করে মানে নেওয়া বা বোঝা, এবং সেই বোঝা পড়ার ভিতর দিয়ে একটা জায়গায় আমি আর কি মোটামুটি ওনাকে দেখতে পারি যে ওকে। তারপর ব্যাপার ছিল যে লুকের ব্যাপারটা আসে আর কি, যে লুক কি হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কারণ আমাকে যখন বলা হয় যে এই কাজটা করবো, তখন আমার কাছে আমি খুবই বিস্মিত ছিলাম যে কেন আমাকে আসলে, মানে আপনি যেটা বলছিলেন যে এটা একটা বায়োপিক অ্যাকচুয়ালি না, এটা আসলে জীবনানন্দকে এবং ওনার কবিতা বনলতা সেনকে বিশ্লেষণ করতে গিয়ে এই কবিতা আসা পর্যন্ত যে জার্নি, এবং পরবর্তীতে ওনাকে দেখা, তো সব মিলিয়ে আসলে এক ধরনের বিশ্লেষণ বা এক ধরনের গবেষণা কর্ম, একটা ফিকশনাল, খুবই সুন্দর, খুবই চমৎকার জালের ভিতর দিয়ে আসলে একটা আউটলাইন ছিল, আমরা সেটা কিন্তু স্ক্রিনে বেশ ভালোভাবে দেখতে পেরেছি। স্ক্রিপ্টের কথা আপনি বলছিলেন, স্ক্রিপ্টটা অসাধারণ ছিল। আমরা এটা নিয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা বলবার আমাদের গেস্টকে বলবেন। আসসালামু আলাইকুম, আমি ধানমন্ডি থেকে অনন্যা বলছিলাম। আজকে যিনি অতিথি, দেখতে দেখতে আসলে উনি অনেক প্রিয় মানুষ হয়ে গেছেন। আর এটা আমাদের গল্প নাটকটা তো আসলে সেই লেভেলের ভালো লেগেছে, এবং সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর, তো এই নাটকের প্রত্যেকটা মানুষের চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে আমরা সবাই মুগ্ধ। এরকম নাটক আরো চাই। আর বাসার ভাই নতুন যে সিনেমাটা এসছে বনলতা সেন, খুব ভালো লেগেছে। ভাইয়ার আরো অনেক উন্নতি চাই, আরো অনেক উপরে দেখতে চাই, যে বাংলাদেশের একজন জুয়েল। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আমার এটা ভীষণ ভালো লাগে যে আমার মনে হয় যে আমার যারা দর্শক ওনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এবং সামটাইমস আসলে নিজেকে খুব অসহায়ও লাগে, এবং মনে হয় যে আমি কতটাই বা করতে পারলাম, বাট চেষ্টা থাকবে। আশা করি যে আরো ভালো সুযোগ আসবে, এবং সে অনুযায়ী ওনাদের ভালোবাসায়, ওনাদের ভালোবাসার পাশে থাকার মতো কাজ করে যেতে পারবো। আচ্ছা, যেহেতু বনলতা সেন এবং তার আগে আপনি রিসেন্টলি শেষ করেছেন এটা আমাদেরই গল্প, কোনটার জন্য আসলে বেশি ভালোবাসা পাচ্ছেন? দুইটা একদমই আসলে দুই রকমের কাজ। একটা হচ্ছে একটা সিরিজ, আর একটা হচ্ছে একটা সিনেমা। একটা সিরিজ হচ্ছে একটা খুবই পারিবারিক গল্প, যে পরিবারের আমরা তো অলরেডি এটা মিস করি যে আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে এখন আমরা যে ছোট ছোট পরিবারে চলে আসছি। হ্যাঁ, তো একান্নবর্তী পরিবারের অভিজ্ঞতা যারা এখন ধরেন যে ছোট পরিবারে আছে, তারাও তো কখনো না কখনো ছিল একান্নবর্তী পরিবারে, এখন অনেকটাই কম। তারপরেও একান্নবর্তী পরিবার ততটুকু পাওয়া যায় যখন আমরা ছোট থাকি, যে বাবা মা এখন চাকরি সুবাদে কেউ চলে যাচ্ছে চট্টগ্রাম, কেউ চলে যাচ্ছে সিলেট, কেউ ঢাকায়, ভাগ আমাদের হতেই হচ্ছে। তো এই সিরিজটা আসলে এক ধরনের নস্টালজিয়া, যে একটা পরিবারে আমরা দেখি যে ফুফু থাকে, হ্যাঁ, মামা থাকে, হ্যাঁ, সবার সাথে জানি, এবং এখানে বেশ কিছু চরিত্র, তো প্রত্যেকটা চরিত্রই কেমন যেন আমাদের নস্টালজিক করে। লাইক আমার যখন ফারহানাকে আমার কাজিন হিসাবে যখন দেখি, তখন আমার মনে হয় যে অন্যরাও তার কাজিনটার কথা তার মনে পড়ে যাবে, হ্যাঁ, তার সাথে খুনসুটিগুলোর কথা মনে পড়ে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে যে এক ধরনের যে ও বলে ক্রাইম পার্টনার, ও বিপদে পড়লে ও সামলায়, ও বিপদে পড়লে ও সামলায়, এবং ফুফুর যে মমতা এবং ওনার যে স্নেহ, মায়ের যে শাসন,
বাবার যে সেই গম্ভীর ভাব, তার ভিতর দিয়েই এই পরিবারটাকে নেতৃত্ব দেয়া। একদমই আমাদের চিরচারিত যে হ্যাঁ। যেরকম পরিবার আমাদের হয়ে থাকে যেমন, ঠিক তেমন পরিবারটাই আমরা দেখেছি যে দেখেছি আমাদের এটা গল্প, আমাদেরই এবং গল্পে। এটার জন্যই কিন্তু দর্শক রিলেট রিলেট করতে করতে পেরেছে এবং সবার কাছে মনে হলো যে বহুদিন পর হয়তো নিজের পরিবারের মানুষগুলোকে দেখছে বা নিজের পরিবারের মানুষের দিকে কারো তাকানোর কাছে সুযোগ মনে হচ্ছে হচ্ছে। আমাদের পরিবারের গল্পই তো মনে হচ্ছে, এই হ্যাঁ। যে তুমি তো এমন, এ তুমি তো মনে এমন। হচ্ছে যে এই গল্পটা দেখার পর ভাই তার ভাইটার দিকে তাকালো বহুদিন পর, এরকম মনে হয়। কারণ এই যে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে, আবার তারা বুকে বুক মিলায়, দুই ভাই আবার ঠিক হয়ে আসে। তো এইসব কিন্তু সব পরিবারই ছোটখাটো আসলে মান অভিমান থাকেই, ঝগড়াঝাটি থাকেই। কিন্তু এই সিরিজটা দেখার পর আমার মনে হচ্ছে যে দিন শেষে আমরা আমাদের পরিবারের মানুষকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। ওনারা আমাদের আত্মার আত্মীয়, আত্মার মানুষ, এরকম আর কি। একটা রক্তের এবং দিন শেষে আসলে bonding পরিবারটাই আসলে। সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ। একটা তো আশ্রয়। ওইটা একটা এই, আর এই যে সিনেমাটা জীবনানন্দ, মমতা সেন, সেটা দেখার পর অনেকেই যে বলছে যে জীবনানন্দকে দেখলাম, এটা আমার কাছে অনেক বড় আসলে অবশ্যই। প্রাপ্তি, অনেক বড় আচ্ছা, একটা কোন কথা আসলে চরিত্রটা এটা। থেকে বা কোন সিকোয়েন্সটা করার পরে আপনি আসলে সেই জায়গা থেকে বের হতে আপনার অনেক কষ্ট হয়েছে এই চলচ্চিত্রে? আমি পুরো যে সিনেমাটা যে প্রসেসে যদি ছিলাম, সেখানে যদি বলি আমি যে লুকে ছিলাম প্রত্যেকদিন সেটে যাওয়ার পর একদম এটা শুট শেষ না হওয়া পর্যন্ত সেভাবেই থাকতাম, সেটা অনেক টাফ ছিল। এবং সেই মেজাজেই থাকতেন? হ্যাঁ, সেই মেজাজেই থাকতাম, কারণ এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। এই জীবনানন্দকে মানে প্লে করা আমার কাছে মনে হয় না যে এটা কোনো ইজি মানে টাস্ক আর কি, কারণ আচ্ছা, আপনার কাছে ওনাকে কি মনে বোঝা হয়েছে ভীষণ জীবনানন্দ কঠিন। খুব কম হাসতেন? না, উনি উনি যেটা আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন দেখবেন যে জীবনানন্দ হুট করে হেসে ওঠে একটা সিকোয়েন্সে। তো এটা সে মাঝামাঝি করতো, মানে হঠাৎ করে নাকি সে উদ্ভটভাবে হেসে উঠতো, তারপর আবার ইয়ে হয়ে Normal উঠতো। হয়ে যেত। এরকম এটা অনেক মানে এরকম একটা ইয়ে ছিল। অনেক হাসতেন না, কমই হাসতেন আসলে। যে মানুষটাকে আমরা এত দেখি যে পরিবারে খুব একটা সুখে নাই, আর্থিক অবস্থা খুব সচ্ছল না, চাকরিটাও ছেড়ে দিলেন, দাম্পত্য জীবন খুব সুখের যাচ্ছে না, এক ধরনের নিজেকে মানে একদম শুরু গুটিয়ে থেকে রাখা। শেষ পর্যন্ত আসলে আমরা দেখেছি যে আসলে একটা শিল্পীর জীবনে কি কি ধরনের ক্রাইসিস হতে পারে, এবং আমার কাছে মনে হয়েছে তারপরেও কিভাবে শিল্প বেঁচে থাকে। ভাই, আমরা যদি একটু বাস্তব জীবনের সঙ্গে রিলেট করতে যাই বিষয়টা, আপনি আপনার শুরু থেকে এই পর্যন্ত আসা পথ চলায় অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, অনেক কিছু পেরিয়ে আপনাকে আসতে হয়েছে, এবং আপনি এই রোলটা যখন প্লে করেছেন আমাদের দেশের একজন অন্যতম মানে ওনাকে আসলে কিভাবে আখ্যা দেওয়া যায় সেটা হয়তো বা আমি এখন বোঝাতে পারছি না, কিন্তু শিল্পী ছিলেন তিনি, তার জীবনে এই ধরনের ক্রাইসিস ছিল, শেষ দিন পর্যন্ত তিনি তারপরও শিল্পের সাথেই থেকে গেছেন। আপনার কাছে কি মনে হয় যে আমাদের যে শিল্পীরা, তাদের জীবনটা অনেকটা তার সাথে রিলেটেবল বা সেই জীবনের সঙ্গেই রিলেটেবল? আমার মনে হয় সব শিল্পীরই এই ধরনের, ধরেন যে এক ধরনের কি বলা যায় যে আশা এবং হতাশা এবং এক ধরনের বঞ্চনা, এক ধরনের উপেক্ষা, এই সব কিছু নিয়েই শিল্পী আসলে তার কাজটাই করে যায়। হ্যাঁ, তো ওনার সাথে রিলেট করা যায় অনেকভাবেই, এবং সবাই এটা করে আসে। যেমন বলে যে আপনার জীবনের সংগ্রামী দিনগুলোর কথা বলেন, বা আপনার জীবনে এই যে কাজ করতে আসার পর আপনার লাইফে যে খুবই ইয়ের মধ্যে ছিলেন, কষ্টের মধ্যে ছিলেন, আমি মনে করি এটা একদমই না, এটাই শিক্ষা, এটাই আরও ভাবতে শেখানো। এই পরিস্থিতিগুলো লাইফে ছিল বলে মনে হয় যে আমি লাকি, কিছু বিষয়ে অভিজ্ঞতা হয়তো আমার আলাদা আছে আর কি। তো এরকম, তো আমার যদি এটাকে রিলেট করতে বলি তাহলে তো যেমন আমার একটা জায়গায় রিলেট করতে পারি খুবই, যে আমি কখনো জানতাম না যে কোথায় এসে অভিনয় করতে হবে, কোথায় যেতে হয়, কোথায় গিয়ে আসলে বলবো যে আমাকে একটু আপনারা জাজ করেন এবং দেখেন একটা কাজের সুযোগ হয় কিনা। বাট আমার মধ্যে বিলিভ ছিল যে আমি কাজটা করে যাই, বন্ধু পেয়ে যাব। আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করছি, যেই চিন্তা নিয়ে কাজ করছি, যেই প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, এবং আপনার যদি বলি বিশ্বাসের সাথে কাজটা করছি, এই কাজ তো আরও অনেকেই করছে, হয়তো অনেকেই করছেন আশপাশে। তো আমার হয়তো আমার বন্ধুর সাথে দেখা হয়ে যাবে হাঁটতে হাঁটতে, সেই বন্ধুকে একজন ডিরেক্টর, তার স্ক্রিপ্ট, তার গল্প নিয়ে বসা হয়ে যাবে কোনো দিন। আসলে তাই আমি শুধু কাজই করছিলাম। তো ধীরে ধীরে কিভাবে যেন একটা শর্ট ফিল্মের কল আসলো, এটা আমার পরিচিত মহলের মধ্যে বা ক্যাম্পাসে কোনো ছোট ভাই ডাকলো, ভাইয়া আমরা এই গল্পটা শুনবো, আসলো। তার আগে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন লাইফ ইন বিউটি। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের প্রিয় অভিনেতা খায়রুল বাশার। আমরা বলছিলাম স্ট্রাগলের কথা, ভাইয়া আসলে কিভাবে কি হয়। হ্যাঁ, তো যে ব্যাপারটা মনে হয় আমার যে নিজের কাজটা মন দিয়ে করে যাওয়া উচিত, যেটাকে আমি ভালোবাসি, যে কাজটা করতে চাই, এবং এটা জেনে বুঝে করা উচিত যে কেন আমি করছি। হ্যাঁ, এটা একটা, এবং এটা যদি চেষ্টা থাকে, শ্রম থাকে, চর্চা থাকে, এটা এক সময় না এক সময় কথা বলবেই, এটা সামনে আসবেই, এবং এটা থামিয়ে রাখাও পসিবল না। আমার কাছে মনে হয় যে এটাকে থামানো যায় না। তো জীবনানন্দ দাশ, ওনার ক্ষেত্রেও দেখবেন যে ওনার কবিতা কিন্তু ওনার মৃত্যুর পরে আসলে সামনে আসা, ওনার ডায়েরি থেকে সংগ্রহ করা করে করে বইগুলো সামনে আসা। মৃত্যুর আগে খুব কম সংখ্যক কবিতায় আসলে মূল্যায়নটা মানুষের আসলে সামনে পৌঁছতে পেরেছে। তো মৃত্যুর পরেই কিন্তু আসে, তো উনি কিন্তু ওনার কাজটাই করে গেলেন। হ্যাঁ, তো ওনার কাজটা করে গেলেন, তখন হয়তো ওনাকে অনেকে মূল্যায়িত করে নাই বা সেই মূল্য দেন নাই, বাট এখন ওনাকে নিয়ে সিনেমাও হচ্ছে। গবেষণাও হয়তো বা আমরা করব এই বিষয়টা নিয়ে কথা যিনি বলবো। ঢেঁড়স খেয়ে দিন পার করলেন, আমি এই কথাটা ওনাকে বলতে নিয়ে চাচ্ছিলাম। কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানানো বানানো এবং হচ্ছে। আমরা সেই সিনেমাকে সার্ভ করছি। আমরা একটা দর্শকের ফোন নিয়ে নিচ্ছি এবং সেটা নিয়ে কথা বলবো পরবর্তীতে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম বলে আপনার যা জানবার অথবা যা বলবার বলবেন। হ্যালো সাঙ্কু আপু, কেমন আছেন? ভালো আছি আপু, আমার নাম সূচনা, আমি কক্সবাজার থেকে বলছি। আচ্ছা, আপনাকে আমার অনেক পছন্দ, আর আপনার সাথে যে গেস্ট ভাইয়া তো আমার অনেক পছন্দ। সাম্প্রতিক সময়ে তার কাজগুলো আমার এত ভালো লাগে, খায়রুল বাশার ভাইকে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে, আমি কি বলবো? জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাইয়া, নেটওয়ার্কের বাইরে থেকে শুরু করে সাম্প্রতিক যে কাজগুলো আপনার দেখছি আমরা, প্রতিটি চরিত্রে একটা অন্যরকম একটা ইমোশনাল ডেপথ থাকে। মানে ভাইয়া, আপনি কি চিত্রনাট্য বাছাইয়ের সময় মানে কোন বিষয়টা খেয়াল রাখেন যে কারণে মানে আমাদের আপনার ইমোশনটা আমরাও টাচ করতে পারি, যদি বলতেন। অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। ধন্যবাদ। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে এটা তো বাছাইয়ের না, বরং আমি লাকি যে নেটওয়ার্কের বাইরের মতো একটা স্ক্রিপ্ট আমি পেলাম বা গল্পে কাজ করার সুযোগ পেলাম। তারপর মহানগর যদি বলি, বা ক্লোজ আপ কাছে আসার গল্প বলি, বা বনলতা সেন বলি, বা কাজল রেখা বলি, তো সেক্ষেত্রে যেটা হয়, আমি ওই প্রজেক্টটাকে বিবেচনা করি যে স্ক্রিপ্টটা পড়ার পর এটা আমাকে আসলে সারপ্রাইজ করছে কিনা, আমার মধ্যে আবেগ তৈরি হচ্ছে কিনা, আমার ইমোশন তৈরি হচ্ছে কিনা। তো যে ইস্যুটা নিয়ে গল্পটা, সেটা আসলে সেই ইস্যুটাকে আসলে সামনে নিয়ে আসতে পারলো কিনা এবং পরিমিত কিনা, এবং এটা খুবই যৌক্তিকভাবে এটার শুরু এবং পরিণতি আছে কিনা। তো তখন ওইটাকে আমার মনে হয় যে করা উচিত, এবং আমি বলি যে আমি করতে চাই, আমি ওকে এটা নিয়ে, দেন আমি সেই কাজটাই যাই। আর আমার যে চরিত্র থাকে, তার যে পরিস্থিতি, তার যে বক্তব্য, সেগুলোকে আমি চাই যে মিনিংফুলি বলতে। অযাচিতভাবে খুব অ্যাক্টিং করারও আমার প্রয়োজন হয় না। আমার কাছে মনে হয় যেটা স্ক্রিপ্টে দেয়া সেই বিষয়টাকে, সেই পরিস্থিতিটাকে যথাযথ তুলে ধরাটা হচ্ছে আমার অ্যাক্টর হিসেবে কাজ, ওই স্ক্রিপ্টটাকে সার্ভ করা হচ্ছে আমার কাজ। সো আমি ওই চরিত্রটাই হতে চাই, ওই চরিত্রটা হয়েই ওর কথাগুলো মানে আমরা বলতে যদি চাই। বলতে চাই তাহলে দর্শক যেটা প্রশ্ন করলেন কোন বিষয়টা আপনাকে টানে, আপনাদের ভালো লাগবে কিনা বা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, আমার মনে হয় সেটাই একজন অ্যাক্টরকে সব থেকে বেশি টানে, যে আমি আমাদের দর্শকদের কাছে কত ওই পৌঁছাতে পারছি। বিবেচনাটা যে এই গল্পটা ঠিকঠাক কিনা, এবং এটা অবশ্যই সেই একটা যথাযথ গল্প, একটা ব্যালেন্স স্টোরি আসলে যখন আসে, তখন আমরা যখন দেখি, আমরা এটার সাথে আসলে কানেক্ট করে ফেলি। তো দর্শকের ক্ষেত্রে তখন এটা হয় আর কি। ভালো So, লাগে। আমার কাছে সবসময় সুন্দর সংলাপ, যথাযথ স্ক্রিপ্ট খুব ইম্পর্টেন্ট, এবং সেটা পেলে আমি করি। তো তখন যেটাকে বাস্তবিক করার যে চেষ্টাটা আমার থাকে, সেটা আরো অনেক বেশি সহজ হয়। আর তখন এটা ওনাদের কাছে যে এক এক সময় এক এক রকম মনে হয়, যে প্রত্যেকটা ইমোশনাল জায়গায় এটা এক ধরনের গল্প ছিল, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের, মানে সব আপনি জায়গায় touch তাকে করতে কেন পারেন আমাকে সেই বাস্তবিক জায়গাটা। মনে হলো, এরকম একটা প্রশ্ন আমি এর আগেও ধরেন কমেন্টে পাই বা পাই। আমার মনে হয় ওই কারণেই। অবশ্যই চমৎকার বলেছেন, যথাযথ বলেছেন। তো যেহেতু খুব সুন্দর একটা কাজ রিসেন্টলি আমরা দেখেছি, এটা আমাদের এই গল্পের আগেও আপনি বেশ অসাধারণ কাজ আমাদেরকে উপহার দিয়েছেন, এরপরে বনলতা সেন। এখন কাজের ক্ষেত্রে, স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে, অথবা শুধুমাত্র চলচ্চিত্র নিয়েই থাকতে চান কিনা, নাকি নাটকেও কাজ করতে চাইছেন, কি ধরনের নাটকে কাজ করতে চাইছেন? আমি তো অভিনয়টাই করতে চাইছি। ওভারঅল এটা অভিনয় করতে চাইতাম, অভিনয় করতে চাচ্ছি, এবং অভিনয়টা করে যাব। তো আমার দরকার হচ্ছে ভালো গল্প, ভালো ডিরেক্টর। তো সেটার সুযোগ হচ্ছে কালে ভদ্রে। আমি চাই যে এই সুযোগটা আরো বাড়ুক। আমি চাই যে আরো যেন
ভালো সুযোগ আসে আর সময় নিয়ে যেন সুন্দরভাবে করতে পারি, সেটা নাটকের ক্ষেত্রেও, সেটা ফিল্মের ক্ষেত্রেও, সেটা ওটিটি কন্টেন্ট বলেন, সিরিজ বলেন, সেগুলোর ক্ষেত্রেও আমি এরকমই চিন্তা করি যে একটা যথাযথ গল্প পেলে, আমার একজন ভালো ডিরেক্টর পেলে আমি অনেক বেশি হ্যাপি হব আসলে। তো কিছু সুযোগ আসলো, আমি অনেক লাকি মনে করি এই কারণে নিজেকে, যে এই অল্প সময়ে তো বেশ কিছু ভালো সুযোগ আসছে। আমরা এটা বলার কোনো উপায় নাই যে না আমরা সুযোগ পাই না, সুযোগ পাচ্ছি না। True. তো সো এটা একটা, আর একটা হচ্ছে যে প্রশ্নটা ছিল যে আপনার এই যে আপনি কোনটা কাজ আমি Right. করতে, আমি আসলে অভিনয়টা করি, স্বাচ্ছন্দ্য বোধ করি, যত গল্প চাই সেটা ফিল্মে হলে ফিল্মে করব। আর ফিল্মের ক্ষেত্রে আমার একটু বিষয়টা যেটা হয় যে এটা আমি রেগুলার হতে পারবো বলে আমার এখনো মনে হয় না। ফিল্মে একদম রেগুলার কাজ হ্যাঁ, করাটা। সো ফিল্মে যে ব্যতিক্রম ফিল্ম পেলে আমি সেগুলোতে কাজ করে আসছি, বাট ফিল্মে যখন মনে হবে যে না এখন রেগুলার কাজ করা যায়, অন্তত বছরে একটা কাজ আমি আমার দর্শককে দিতে পারবো এই নিশ্চয়তা আছে, তখন থেকে আমি ফিল্মে অবশ্যই চেষ্টা করব। অবশ্যই তাই। আচ্ছা, তো এই যে জনপ্রিয়তা এবং দর্শকদের ভালোবাসা পাওয়ার পর খায়রুল বাশারের মধ্যে কোন জিনিসটাতে পরিবর্তন এসেছে? এই যে আগে চাইতো এখন বেশি ভালোবাসা পাই, আপনার নিজের এবং তার জন্য আরো approach বেশি এ। কৃতজ্ঞ আমি। আচ্ছা, হ্যাঁ। তো যখন বাইরে থাকেন অথবা মানে যেটা হতো আর কি কিছুদিন আগ পর্যন্ত হয়তো বা খুব স্বাভাবিক চলাফেরা আপনার হতো, কিন্তু এখন তো একটা ডিফারেন্ট বিষয়। সো সেই জায়গাটাতে কখনো মনে হয় যখন দর্শকরা বা ভক্তরা আসে বিরক্ত বোধটা আসে কিনা, বা তাদের ডিল করতে কোনো ঝামেলা হয় কিনা? না, আমার ভালোই লাগে ওনাদের সাথে, তো এই যে দেখা হওয়া এবং ধরেন যে তারা যে খুশি হয় আমাকে দেখে, তো এটা তো আমি কিছু মনে হয় যে কিছু না করে একটা মানুষকে হঠাৎ এতটা আনন্দ দিতে পারা, এটা একটা বিশাল ব্যাপার। তো ওনাদের চোখে, ওনাদের কথায় যে ভালো লাগা আমার প্রতি দেখি, এটা দেখে নিজেরই আসলে ভালো লাগে। হয়তো আমার মুড অফ থাকলেও মুডটা ভালো হয়ে যাওয়ার ভালো মধ্যে হয়ে যায়। পরিস্থিতি তৈরি হয়। এটা একটা, আবার একটা হয় যে একটু বিড়ম্বনাও হয়, যেমন শর্ট চলছে, আরেকজন গিয়ে সেলফি তুলতেছে, ডিরেক্টর বলছে কাট কাট কাট, হ্যাঁ, তো হঠাৎ করে কোথা থেকে যেন এসে সেলফি তুলছে, এবং সেটা তখন তো মুডটাই চেঞ্জ হয়ে যায়। তখন বা শর্ট চলছে, আমি হেঁটে যাচ্ছি, গিয়ে সংলাপটা দিব, এর আগেই একজন এসে বলছে ভাই কি অবস্থা আপনি এখানে, হ্যাঁ, আমি আপনার কাজ দেখি বা ব্লা ব্লা ব্লা, আপনার ফ্যান। তো আমি তখন কি বলবো ঠিক বুঝে পাই না, ডিরেক্টরের দিকে তাকিয়েও ভয় পাই যে উনি তো বিরক্ত হচ্ছেন কিনা, আবার ওনাকেও বলতে পারছেন না যে বলিও আবার যে ভাই শর্ট চলছে আমি পরে কথা বলছি, তো উনি বুঝে না, মানে তাদের কারণ ভালোবাসা ওনারা তো ওটার deny সাথে করা অভ্যস্ত যায় না, না। এই শব্দগুলোর সাথে অনেকটা অভ্যস্ত না, আচ্ছা, বাট ভালোই লাগে, সব মিলে লাগে। ভালো লাগে। আচ্ছা, বাস্তব জীবনে কি খায়রুল বাশার অথবা জীবনানন্দ দাশ তার বনলতাকে খুঁজে পেয়েছে কিনা? না, বনলতা সেন তো একটা প্রশ্ন আসলে, বনলতা সেন যে কেবলই একজন নারী, এবং আমার কাছে মনে হয় কি যে কোনো নির্দিষ্ট নারী, সেটাও কিন্তু না আমার কাছে মনে হয়। কারণ আমরা তো এখনো বনলতা সেনকে আমি পড়ার সময় আমার মতো করে চিন্তা করি, আপনি পড়ার সময় আপনার মতো চিন্তা করেন, অন্য 10 জন হয়তো 10 জনের মতো চিন্তা করতে পারে। উনি ফিক্সড কেউ না, এটা একটা সার্চিং এর মধ্যে Process-এর আছে মধ্যে। এখন, প্রসেসের মধ্যে আছে এখন। তো বাট আমার কাছে মনে হয় যে মানুষটার কাছে গিয়ে আশ্রয় পাওয়া যায়, যে মানুষটার কাছে গিয়ে ফ্রিডম পাওয়া যায়, যে মানুষটাকে পেলে দুদণ্ড শান্তির দুনিয়ার নিঃশ্বাস সকল নেওয়া যায়। ঝামেলার শেষেও মনে হয় যে না কেউ আছে, বা এজন্য আরো একটু ভালো থাকা যায়, বা এক ধরনের স্বস্তি নিয়ে বাঁচা যায়। তাকে আপনি এমন এখনো একটা খুঁজছেন? এমন একটা মানুষ, সেটা খুঁজছেন না পেয়ে গেছেন অলরেডি? খুঁজছি না, এটা ভাগ্যের উপর ছেড়ে দেয়া। খুঁজে আসলে মানুষ পাওয়া যায় বলে আমার মনে হয় না। আচ্ছা, তাহলে এটার সাথে রিলেট করে একটু বলতে চাই যে সম্প্রতি যে নাটকটা আপনি শেষ করেছেন, সেই নাটকে তো আমরা আপনার সাথে বেশ মাখামাখি প্রেম দেখেছি, এবং দেখা গেছে যে আপনি প্রেমে একদম হাবুডুবুই খাচ্ছেন, এবং আমরা দেখেছি কেয়া পায়েলের সঙ্গে আপনার যে কেমিস্ট্রি, বেশ চমৎকার কেমিস্ট্রি। এখন দর্শক হিসেবে আমাদের কথা হচ্ছে যে যদি মনের ভিতরে আসলে এতখানি আবেগ না থাকে, তাহলে স্ক্রিনে সেটা কিভাবে আসবে? সেই জায়গা থেকে জানতে চাই যে গুঞ্জনটা আমরা শুনি, সেটা আসলে কতটুকু সত্যি বা সত্যি আমি কিনা। আপনার কথার সাথে একদমই একমত, যে মনে যদি সেই ভালোবাসা না থাকে স্ক্রিনে কিভাবে আসবে। আমাদের অভিনেতার কাজই ওইটা। আচ্ছা, হ্যাঁ, আমাদের অভিনেতাদের কাজই ওইটা, গল্পটাকে আরো বেশি, যে ইমোশন, যে আবেগটা, সেটাকে আরো বাস্তবিক করে তোলা, সেই চেষ্টাটা করে যাওয়া। তো ওর সাথে কাজ করার ক্ষেত্রে যেটা হয় যে ও খুবই নাইস পারসন, আমার কাছে মনে হয় যে খুবই, ও শুটে এসে আমার মনে হয় যে ও গল্পটা খুব এনজয় করে, অভিনয়টাকে এনজয় করে সে, এবং ভালো করতে চায় এই ব্যাপারটা। আর আমার সাথে বেশ কিছু কাজ হয়, আমার ওকে ভীষণ মনে হয় যে শুটিং ফ্রেন্ডলি আসলে অনেক। তা আর শুটে ও একটু আসেন না যে আপনার কেমন যেন একটু কিচিরমিচির টাইপের আর কি বাইরে। আচ্ছা। হ্যাঁ, তো লাইক যদি মানে বলি partner যে হিসেবে সে ভালো। হ্যাঁ, যদি বলি যে এই
তুমি কি পাইল এটাকে এরকম 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 ভাবছো ইয়া very cool. এরকম করে। তো যাই হোক, ওর সাথে মানে আমার আমি বেস্ট Understanding ফ্রেন্ডলি এবং আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, এবং আমরা যখন কাজ করি আমার মনে হয় যে এটা আমার অন্যান্য কো আর্টিস্টদের সাথেও হয় যে আমরা কাজটা ঠিকঠাক করতে চাই। তো ওর সাথে তো দীর্ঘ সময় একটা সিরিজ করা, দীর্ঘ সময় দেখতে পারা আমাদের, এটাই আসলে প্রশ্নটা ছিল যে হ্যাঁ, দীর্ঘ সময় সিরিজ করতে করতে হ্যাঁ, হ্যাঁ। সেই আবেগটা আসলে ডেভেলপ হয়েছে কিনা। না, ওই আবেগটা আমরা শো করার চেষ্টা করেছি এবং অনেকটাই সফল, যে আপনাদের মনে হয় যে আমাদের এই আবেগ তো আসলে আবেগ ছাড়া আসার কথা না, অ্যাকচুয়ালি আবেগটা আসলে অভিনয়ের প্রতি, আবেগটা আচ্ছা। অভিনয়ের প্রতি। আর আমি তো যে বলি, পায়েলকেও বলি, পায়েল এই ধরনের প্রশ্ন আসলে কিছু বলবা না, বুঝছো, সবাই যেহেতু এটা নিয়ে একটু তাদের মধ্যে এক্স্যাক্টলি, অনেক মানে কৌতূহল- আপনাদের কৌতূহলটা দুজনের থাকুক। আনসার শুনেই মনে হচ্ছে হ্যাঁ। যে আপনারা দুজন প্ল্যান করে আসলে এক একটা প্ল্যান আনসার করে রেডি না, করে কিছুদিন রাখেন। আগে আমাদের সাকসেস পার্টি ছিল, সেখানেও তো আপনার সব আপনার নিউজ পোর্টালগুলো ছিল। তো আমি ওইখানেই পায়েলকে হাসতে হাসতে বলছিলাম, পায়েল কাউকে কিছু বলবো না, প্রশ্ন আসবে আমাদের মধ্যে কি চলছে কিচ্ছু বলবো না, চলুক প্রশ্নটা একটা চলুক। ইন্টেন্সিটি রেখে দাও এটার মাঝখানে। তাহলে পার্টনার হিসেবে আপনি কেয়া পায়েলকে ফার্স্টে রাখবেন, আই মিন অভিনয় পার্টনার? না, প্রথমেই রাখবো এরকম ভাবে আমি বলতে চাই না, কারণ আমি অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করি আরো অনেকের সাথে, আচ্ছা। এবং এক একজন এক এক দিক থেকে আসলে আলাদা। এক একজনের ভাবনা এবং স্ক্রিপ্টটাকে চিন্তা করা, ক্যারেক্টারটাকে চিন্তা করার মধ্যে অনেক পার্থক্য আছে আসলে। সো আমি প্রত্যেকটাকেই এই রেসপেক্ট করি এবং প্রত্যেকটাকে আমি সমর্থন করি যে ওকে নাইস। হ্যাঁ, তো এক একজন তার নিজ নিজ স্বকীয়তার কারণে একটু আলাদা আসলে। সো আমি সবার সাথেই কাজ করছি, অনেকের সাথেই, এবং প্রত্যেককে আমার মনে হয় যে সে তো ওই ব্যাপারটাকে অনেক ভালো ধরে। আমি প্রত্যেকের উপরে মুগ্ধ হই আসলে কাজ করতে গিয়ে। আচ্ছা। তো কাউকে 1 নাম্বার, কাউকে 2 নাম্বার, নাম্বার এই এটা করা আর্টের যাবে ক্ষেত্রে এটা হয় না। লাইক আমাকে যদি বলেন যে আমি অভিনয় কেমন, আমি 0 দিব আমাকে আসলে, কারণ আমি এটা জানি না যদি পরে যারা পরে পরে অভিনয় করে- আমি জানি না পরের কাজটা আমি কতটুকু ভালো করতে পারবো। শিল্পীরা কখনোই নিজেদের প্রশংসা কখনোই করবে না, এটা যদি তার কাছে মনে হয় সে ভালো করে তবুও করবে না। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে একটু যাচ্ছি, আমরা র্যাপিড ফায়ার রাউন্ডটা করব। নতুন প্রজন্মের একজন অভিনেতা যার কাজ আপনার পছন্দ, একজনের নামই বলতে হবে। নতুন প্রজন্মের একজন অভিনেতা, সে নতুন প্রজন্ম তো আমরা এখন অনেকই, আমার কার কাজ পছন্দ, র্যাপিড ফায়ার ছিল। মুস্তাফিজুর নূর ইমরান। আচ্ছা, এমন একটা চরিত্র যেটা আবার করতে চাইবেন? এমন একটা চরিত্র যেটা আবার করতে চাইবো, জীবনানন্দ দাশ। আচ্ছা, একজন অভিনেত্রী যার অভিনয় আপনার ভালো লাগে এই প্রজন্মের? এই প্রজন্মের অভিনেত্রী যার অভিনয় ভালো লাগে, সাদিয়া ইমান। কে পাইলের নাম আসেনি। আচ্ছা, তো না, অন্য কারো অনেকের চরিত্র- জায়গায় অভিনয়, আপনি তো একজনের নাম বলতে বলছেন, আমি তো 10 জনের নাম বলতে চাই। আচ্ছা, তো যদি সুযোগ হয়, মানে অথবা যদি আপনাকে বলা হয় একজন অভিনেতার ক্যারেক্টারে তোমাকে ঢুকতে হবে অথবা রোল রিভার্স হবে, কাকে বেছে নেবেন? সরি, একবার কোনো একজন অভিনেতা, যদি আপনাকে বলা হয় যে তোমাকে খায়রুল বাশার না হয়ে এই অভিনেতাকে হতে হবে, তখন কার ক্যারেক্টারটা আপনি নিতে চাইবেন? হুমায়ুন ফরিদি। আচ্ছা, নিজের একটা অভ্যাস, আমরা যদিও ধরে নিচ্ছি আপনি বেশ লক্ষ্মী ছেলে, বাট নিজের একটা অভ্যাস যেটা আপনি বদলাতে চান? না, যেভাবে আছি ভালো, ঠিকঠাক, আমি কোনো বেশ অলস, আমি একটু কাজ শেষে আমার মনে হয় এটাও দরকার আমার জন্য। না, শিল্পীরা তো এমনই হয়, যেটা বলছিলেন যে এটা ভাত আমার না খেয়ে দরকার। ঢ্যাঁড়স খেয়ে থাকবো কিন্তু কবিতা লিখতে হবে। আচ্ছা, ওটিটি, নাটক না সিনেমা? সব কইটাই, সবটাই। সব কইটাই। এটা তো হলো না। আচ্ছা, যাই হোক, আপনার জীবনের সবচেয়ে বড় ক্রাশ? আমার জীবনে সবচেয়ে বড় ক্রাশ, ঈশিতা আপা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব চিন্তা ভাবনা করে আপনি উত্তর দিয়েছেন। সব না, মানে আমি crush অভিনেতারা খুঁজে পাই না। টেকনিক্যাল হয়ে যায়, আমি বুঝতে পেরেছি, ক্রাশ বুঝতে খুঁজে পেরেছি। পাই না, আমি তো আচ্ছা, ক্রাশ টাশ ভাবে ওইভাবে চিন্তা করে না, ওর তো একটু তাই আর কি। আচ্ছা। তবে ঈশিতা আপাকে আমার ভীষণ ভালো লাগতো, ওনার অভিনয়, ওনার তিনি আমাদের পার্সোনালিটি সকলের এখনো ভালো লাগে ভীষণ। অবশ্যই, একদম এবং দিবা অপি টাইপ। করিম আপাকে ভীষণ ভালো লাগে। তারপর সরি, ওনার নামটা হঠাৎ করে মাথায় আসছে না অনেকে কেন। আছেন আমাদের হ্যাঁ। ঠিক এই আগের ইয়েতে যারা কাজ করতেন, আমাদের মনে হয় আমাদের কাছেও বেশ প্রিয়। আচ্ছা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাই যে ফিফা ওয়ার্ল্ড কাপের যে জ্বর, সেটাতে আসলে সবাই কাঁপছে এবং সেটাতে আক্রান্ত। আমরা দেখছি যে মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে বাংলাদেশে না, পৃথিবীতে দুইটাই টিম,
সেটা হচ্ছে একটা ব্রাজিল, একটা ব্রাজিল-চীনা একটাই টিম আসলে। আচ্ছা, সো খেলাটা নিয়ে এবং যেহেতু আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন, কি ফেস করেন বা সেই এক্সাইটমেন্ট এখন না না, কেমন কাজ আমি করছে? এখন একটু মজা নিতে চাচ্ছি। আমি আমার ফেসবুক পেজে পোস্ট করি, তো দেখি যে আর্জেন্টিন সমর্থক অনেক বেশি। তো আমার ভীষণ ভালো লাগে এটা। আপনার কাছে কি মনে হচ্ছে না ব্রাজিল সাপোর্টার যারা আপনার ফ্যান ছিল তারা আপনাকে? না না, এটা মনেই করি না। আমরা তো মিলেমিশে আসলে এই তর্ক বিতর্ক করব, খেলা এনজয় করব। আমি তো চাই ব্রাজিল ভালো করুক, আমি তো চাই আর্জেন্টিনা ভালো করুক। যেহেতু আর্জেন্টিনা সাপোর্ট করে, আমি চাইবই যে ওয়ার্ল্ড কাপটা এবার আর্জেন্টিনাই নিক। আমি তো চাই না যে ব্রাজিল খারাপ করুক, ব্রাজিল ভালো করুক, বাকিরাও ভালো করুক। যুদ্ধটা তো তখন আরো বেশি আসলে মচমচে হবে, আরো বেশি এনজয় খেলাটা হবে। কি রাজ্যে কি দেখা হয়? হ্যাঁ, দেখা হয় ইদানিং। তো ওই অন্যান্য দলের খেলা নিয়েও কিন্তু আমি পোস্ট করি পেজে, যে দেখি যে সবাই খেলা দেখছে কিনা, কতটা এনজয় করছে আসলে। এবং খেলার মধ্যে কিছু কিছু মানে সিচুয়েশন খুবই ফানি লাগে আর কি সামটাইমস। যেমন গতকাল দেখলাম উরুগুয়ের প্লেয়ার এসে কাপবার্দের এক প্লেয়ারের পা মুচকে গেছে বা কিছু একটা, ও মাসাজ করে দিচ্ছে, এর মধ্যে ও দৌড় দিল, গিয়ে গোল দিয়ে দিল। ও উঠতে উঠতে দেখলো যে গোল হয়ে গেছে। এমন অনেক ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, আজকের খেলার প্রেডিকশনটা আসলে আপনার কাছে কি কি মনে হচ্ছে? আর্জেন্টিনা জিতবে আমার মনে হয়। কত গোলে বলাটা একটু মুশকিল, যেহেতু আগে 3 গোল দিল আগেরটায়, এবারও 3 গোল অন্তত দেওয়া উচিত। এর উপরে দিলেও উই ডোন্ট মাইন্ড। হ্যাঁ, আমাদের মন খারাপ হবে না এর উপর দিলে। তবে অবশ্যই চাই যে ব্রাজিলে একটু মন খারাপ হবে, বাট আমাদের মন খারাপ হবে, আমরা বেশ খুশি হব। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। জীবনানন্দ দাশ আসলে একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে মানুষের যাত্রা আসলে কখনো শেষ হয় না, হয়তো বা পথটা বদলে যায়। তো আপনার সঙ্গে আজকে আলাপ করে বা আপনার সঙ্গে গল্প করে সেটাই মনে হয়েছে যে অভিনেতাদেরও আসলে নির্দিষ্ট যাত্রা হয়তো বা থাকে না, বাট পথটা হয়তো বা ডিফারেন্ট হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে চমৎকার কিছু কাজ উপহার দিয়েছেন, আমাদের চমৎকার সময় দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা, এবং যেহেতু আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আপনার জন্য আরও বেশি শুভকামনা আমার পক্ষ থেকে, এবং অবশ্যই টিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আমাদের আজকের এপিসোড আপনাদের বেশ ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো অতিথির সাথে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবসময় একটা কথা বলি, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন, এবং অবশ্যই এটিএন বাংলায় চোখ রাখুন। আল্লাহ হাফেজ।